স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি হিমাদ্রি রাহা। আমি এবারে জানাবো খবরের বিস্তারিত। জাতীয় স্বার্থে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা দেখানোর আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, কমিশনের লক্ষ্য অনুযায়ী জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ প্রকাশ করা সম্ভব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলছে বৈঠক। বিএনপি সহ দলের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিরা সভায় অংশ নিয়েছেন। ধারাবাহিক এই বৈঠক চলবে 19শে জুন পর্যন্ত। এটা আমরা বারবার বলেছি, জাতীয় ঐকমত্য কমিশনের সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারব। জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি, সেই চেষ্টাটা আপনাদের দিক থেকে আমি লক্ষ্য করেছি। আমরা যে সবগুলো সব প্রতিদিনই শেষ করতে পারবো এরকম কোনো নিশ্চয়তা নেই, কারণ আমরা চাই আলোচনা করে ওই এক জায়গায় আসার জন্য। দর্শক, বৈঠকের আরো খবর জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, বিএনপি ছাড়া আর কোন কোন দল আজকের বৈঠকে অংশ নিয়েছে? বৈঠক আসলে কতক্ষণ নাগাদ চলবে আজকে? হিমাদ্রি, সেটি হচ্ছে যে বৈঠক তো চলছে, আর আপনি যেটি বলছেন সেই জায়গা থেকে যদি বলি যে এই ঐকমত্য কমিশনের যে তালিকা আজকের, সেটি আমরা আগেই জানিয়েছি যে 30টি দল এবং এর মধ্যে 2টি জোটও আছে, তাদের সঙ্গেই মূলত এই দ্বিতীয় পর্যায়ের বৈঠক। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত যে তথ্যটি আছে, জামায়াতে ইসলামী, বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকের এই বৈঠকে তারা যোগ দেয়নি, এখন পর্যন্ত যোগ দেয়নি। তো আমাদের কাছে একটু তথ্য আছে যে ওই দলের নেতাদের পক্ষ থেকেও সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে যে একটু কথা হয়েছে, সেই জায়গা থেকে যদি বলি তাহলে তারা আজকে হয়তো এই বৈঠকে যোগ দেবেন না, এমন একটি তথ্য আমাদের কাছে আছে। আর যে বিষয়গুলো একটু বলতে চাই যে এজেন্ডা ধরে যে এই বৈঠক, সেই বৈঠকের দ্বিতীয় পর্যায়ের যে বৈঠক ঈদের পরে যদি বলি তাহলে আজকেও গুরুত্ব পাচ্ছে যে বিষয়গুলো। আমরা যদি আপনাকে জানাই যে বাংলাদেশ টেলিভিশন বিটিভি কিন্তু এই যে বৈঠকটি সরাসরি সম্প্রচার করছে। তো সেই জায়গা থেকেও আমরা দেখেছি যে আলোচনা চলছে, সেখানে গুরুত্ব পাচ্ছে যে আলোচনাগুলো। তার মধ্যে সংবিধানের যে 70 অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের যে কিছু বিষয় আছে গত বৈঠকে, সেখানে কিছু মতপার্থক্য ছিল কিছু রাজনৈতিক দলের, সেই বিষয়গুলো আবার পুনরায় আলোচনা হচ্ছে। একটু বলে রাখি, এখানে 70 অনুচ্ছেদে যে অর্থ বিল এবং আমরা দেখেছি যে আরও কয়েকটি পয়েন্ট, আস্থা ভোট ছাড়া বিশেষ করে সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে গিয়েও ভোট দিতে পারবেন, এমন একটি বিষয়ে অনেকটা ঐকমত্য আমরা দেখেছিলাম। তো আরও কিছু নতুন পয়েন্ট এখানে যোগ হচ্ছে, অন্যান্য রাজনৈতিক দল সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে। তো সব মিলিয়ে আরও কিছু বিষয় এখানে জায়গা পাবে। তো সময় এখনও চলছে, মোটামুটি আমরা যতটুকু জানতে পেরেছি দিনভরই আসলে এই বৈঠকটি চলবে। তারপরে যখন মধ্যাহ্ন বিরতি, তখন কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা বের হলে তাদের কাছ থেকেও আমরা বক্তব্য নিয়ে আমরা সর্বোপরি আরও বিস্তারিত জানাতে পারবো আপনার মাধ্যমে দর্শকদেরকে। তখন নিশ্চয়ই বৈঠকের কিছুটা সারাংশ আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জুলাই আগস্টে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ এই বিজ্ঞপ্তি জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি তারা আত্মসমর্পণ না করেন তবে তাদের অনুপস্থিতিতেই এই বিচার কাজ চলবে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও তারা পলাতক ও আত্মগোপনে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সোমবার জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। জাতীয় স্বার্থে ঐকমত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য নির্বাচিত সরকারের বিকল্প নেই, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠক নিয়ে গুলশানের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জানান, জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমির খসরু আরও জানান, সকল রাজনৈতিক দলের মতানৈক্য থাকলেও পরস্পরের প্রতি সম্মান দেখাতে হবে। বিএনপি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন চাই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিশ্চয়ই নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে এমন প্রত্যাশার কথা জানান আমির খসরু। তিনি আরও জানান, নির্বাচিত সরকার আসতে বাংলাদেশ ও ব্রাজিল 2 দেশের সম্পর্ক নিয়ে কীভাবে কাজ করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। বেশি গুরুত্ব পেয়েছে কৃষিখাত, লাইভস্টক নিয়েও আলোচনা হয়েছে, স্পোর্টস নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের স্পোর্টস নিয়ে সহযোগিতা করবে ব্রাজিল।
ইরান ইসরায়েলে চলছে ক্ষেপণাস্ত্র হামলা, সাইরেনে সতর্ক সংকেতে দিশেহারা মানুষ। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে থামাতে মার্কিন হস্তক্ষেপ চেয়েছে ইরান। আর ইরানের রাজধানী তেহরান অবিলম্বে খালি করতে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য উত্তেজনার কারণে G7 সম্মেলন থেকে আগেই ফিরে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। শহর জুড়ে বাজছে সতর্কতা সাইরেন। ইসরায়েলের আকাশে থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ। আতঙ্কে তেল আবিবের বাসিন্দারা। আকাশে ক্ষেপণাস্ত্রের ধেয়ে আসার মধ্যেই মাটির তলার বাংকারে প্রাণহানির শঙ্কা নিয়ে নির্ঘুম রাত কাটছে তাদের। অন্যদিকে আতঙ্কে তেহরানের বাসিন্দারাও। হামলা আতঙ্কে শহর ছাড়তে শুরু করেছেন অনেক বাসিন্দা। রাজপথে তীব্র যানজট। ইরান ও ইসরায়েলে একে অপরকে হামলার হুমকি দেওয়া হয়েছে, তাই বাসিন্দাদের তেহরান ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই নির্দেশ দেন তিনি। এদিকে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ট্রাম্প আগেভাগে G7 ছেড়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের এমন মন্তব্য সঠিক নয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন ট্রাম্প। জানান ভিন্ন কারণে তিনি ওয়াশিংটনের পথে, আর তা কেন তা জানেন না ম্যাক্রন। অন্যদিকে তেল আবিবের বাসিন্দাদের রাজধানী ছাড়ার নির্দেশ দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। যুদ্ধের পরিধি বাড়াতে না চাইলেও ইসরায়েলের হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন পরিস্থিতির মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, খামেনিকে হত্যা করলেই এই সংঘাত থামবে। অন্যদিকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দুই নেতা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান। শোভন শাহরিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে শত্রুতা কমিয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন G7 এর নেতারা। ইরান কখনো পরমাণু অস্ত্র রাখতে পারবে না বলেও G7 এর এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়েছে। সম্মেলনে ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থনও ব্যক্ত করে G7 এর নেতারা। তারা বলেন, ইসরায়েলের আত্মরক্ষা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের অধিকার রয়েছে। এছাড়াও সম্মেলনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেতারা আরও বলেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির কোনো অধিকার নেই। এছাড়া আঞ্চলিক অস্থিতিশীলতা ও সন্ত্রাসের প্রধান উৎস ইরান বলে উল্লেখ করেন নেতারা। যদিও পরমাণু অস্ত্র তৈরির কথা বরাবরই অস্বীকার করে আসছে ইরান। ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও তার প্রভাব পড়বে না বাংলাদেশে, জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিং করেন তিনি। যুদ্ধ বেশি দিন স্থায়ী হবে না বলেও মনে করছেন অর্থ উপদেষ্টা। বৈঠকে সার ও LNG আমদানির অনুমোদন দেওয়া হয়েছে জানান তিনি, এবং আরও বলেন, এসব আমদানি করা মালামালের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে আসে, তবে যুদ্ধাবস্থার কারণে চলাচল ব্যাহত হতে পারে বলে আশঙ্কার কথা জানান উপদেষ্টা। 2 ঘন্টার বৃষ্টিতে ডুবে গেছে খুলনা নগরীর 2/3 এলাকা। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত টানা বৃষ্টিতে অধিকাংশ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। নগরীর শিববাড়ি মোড়, রয়্যাল মোড়, ময়লাপোতা, ডাকবাংলা, রূপসা ফেরিঘাট, বয়রাবাজার, নতুন রাস্তা মোড় ও বাস্তুহারা কলোনি সহ কোথাও কোথাও জমে গেছে হাঁটু সমান পানি। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, বিপণী বিতান ও সরকারি বেসরকারি দপ্তরের সামনে রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। ড্রেনের ময়লা পানি উপচে রাস্তায় উঠে আসায় সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। ঈদের টানা ছুটিতে দরপতনের পর রাজশাহীতে চাঙ্গা হচ্ছে আমের বাজার। হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালির দাম মন প্রতি বেড়েছে 700 থেকে 800 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে বানেশ্বর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, যেমনটি জানাচ্ছিলাম, চাঙ্গা হচ্ছে আমের বাজার, এখন কেমন দেখছেন বানেশ্বর বাজার? চাষি, ব্যবসায়ী, ক্রেতারা কি বলছেন?
হিমাদ্রি, আজকে এই যে বৃষ্টি পড়ছে এই মুহূর্তে, তারপরেও কিন্তু যে আমের বাজারটি বসেছে এটা রীতিমতো 1 কিলোমিটার দীর্ঘ এলাকা নিয়ে রাজশাহীর বানেশ্বরের চারঘাট বাগান রোডের উপরে, এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ আম উঠেছে। বিশেষ করে এখন কিন্তু ল্যাংগ্রামের একটা ভরা মৌসুম, প্রচুর ল্যাংগ্রাম উঠেছে এবং ল্যাংগ্রাম গতকালকের চেয়ে আজকে একটু দাম কম। গতকাল এই ল্যাংগ্রাম বিক্রি হয়েছে 1800 টাকা মন পর্যন্ত, কিন্তু আজকে মানভেদে এই আম বিক্রি হচ্ছে 1400 থেকে 1600 টাকা মন। তবে হিমসাগর আমের দাম কিন্তু অনেক বেড়ে গেছে এবং এই আমটি ঈদের ছুটির কারণে 1400 থেকে 1600 টাকার মধ্যে মন ছিল, এবং আজকে কিন্তু আমরা এসে দেখেছি হিমসাগর আম কিন্তু অনেক কমে গেছে। হাটে হিমসাগর আমের উপস্থিতি একেবারেই কম এবং এই আমটি 2200 থেকে 2400 টাকা মন দরে বিক্রি হচ্ছে। এবং আম্রপালি যে আম, এই আমটিও কিন্তু 2000 থেকে 2200 টাকা মন দরে বিক্রি হচ্ছে। তবে আমের যে বিভিন্ন মান আছে, ছোট বড় মাঝারি, হ্যাঁ, পরিষ্কার অপরিষ্কার, এই সবকিছু মিলিয়ে কিন্তু আমের দাম নির্ধারণ হয় এবং যেটি ভালো মানের আম সেই আমটি হিমসাগর আম্রপালি মোটামুটি একই দাম যাচ্ছে, অর্থাৎ 2200 থেকে 2400 টাকা মন। আর ল্যাংগ্রাম গতকালকের তুলনায় আজকে একটু কমেছে দাম এবং কমে কিছুটা 1500 থেকে 1600 টাকা মন দরে বিক্রি হচ্ছে। তো এখন বৃষ্টি শুরু হচ্ছে, যে কারণে কিন্তু চাষিরা তাদের আম কিন্তু ঢেকে রেখেছেন এবং ঢেকে রেখে তারা কিন্তু আম রক্ষার চেষ্টা করছেন। একটু বলবেন আমের দাম কেমন এবার? আম আছে, দুদিন হলে একটু দাম বাইরেছে। খেসা আমের 2200 2400 বেচা কিনা হচ্ছে ভালোটা। ল্যাংরা কেমন দামে বিক্রি হচ্ছে? ন্যাংরা 1600 1400 1200, আম্রপালি 1700 1800। এই দামে বিক্রি হলে কি চাষিদের লাভ হবে? এই যে দাম, এই দামে বিক্রি হলে কি চাষিরা লাভবান হতে পারবে? লাভ সীমিত, লাভ বেশি হবে না। কেমন দাম যাচ্ছে এবার? চাষিদের কি লোকসান হচ্ছে নাকি? চাষিদের লোকসানই তো, আমের বাজার কম, এখন হয়তো একটু বেশি, এই আর কি। অন্য দিনে তো আমের বাজার খুবই কম গেছে, না বাড়বে, আশা আছে সামনের দিনগুলো দাম বাড়বে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ আম উঠেছে এবং এই চারঘাট বাগা যে সড়ক, এই সড়কটি কিন্তু যানজট সৃষ্টি হয়েছে এবং এখানকার মানুষ কিন্তু একেবারেই খুবই কোণঠাসা হয়ে আছে আম নিয়ে, কারণ দাঁড়ানোর মতো পর্যাপ্ত জায়গা নেই। এখানে কিন্তু আগে ঢাকা-রাজশাহী মহাসড়ক বন্ধ হয়ে যেত এই আমের ভিড়ে, এবার কিন্তু অন্য একটি সড়কে স্থানান্তর করা হয়েছে এবং এই সড়কে কিন্তু যথারীতি প্রচুর পরিমাণ আম উঠছে এবং চাষিরা কিন্তু প্রতিদিন আম নিয়ে আসছেন। এই আমগুলো কিন্তু ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এবং এইখান থেকে কিন্তু এই রাজশাহীর বানেশ্বর এবং কানসাটকে বলা হয় উত্তরবঙ্গই নয়, সারা দেশের মধ্যে সবচেয়ে বড় আমের হাট এবং সারা দেশে এখান থেকে আম সরবরাহ হয়। হিমাদ্রি, বোঝা যাচ্ছে বেশ ভালোই হচ্ছে আমের ব্যবসা সেখানে। আপনাকে ধন্যবাদ সৌরভ হাবিব যুক্ত হওয়ার জন্য। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকুন।